মাদ্রাসার যারা চাকরি প্রার্থী তারা নিয়োগ আটকে থাকার প্রতিবাদে বিকাশ ভবন অভিযান করছেন তারাও। ছাত্রটা প্যানেল দিয়েছে, 19টা গেল কোথায়? সেখানে আজকে আমরা রাস্তায় 19টা গেল কোথায়? 19টা গেল কোথায়? দেখছি না, আমাদের সঙ্গে দীর্ঘদিন এর জবাব চাই, কমিশনারের কাছে এর জবাব চাই, দুটো প্যানেল চাই। ছাত্রটা প্যানেল দিয়েছে, 19টা গেল কোথায়? সেখানে আজকে আমরা রাস্তায় ছবি আপনাদের দেখাবো। একদিকে বাড়তি 10 নম্বর কেন পাবেন চাকরিহারারা 2016 সেই প্রশ্ন তুলে যে নতুন যারা পরীক্ষা দিয়েছেন 2025-এ তারা আজকে পথে নেমেছেন। তার পাশাপাশি মাদ্রাসার চাকরি প্রার্থী যারা নিয়োগ আটকে রয়েছে এই প্রতিবাদে এই অভিযোগ জানিয়ে তারা পথে নেমেছেন। আর অন্যদিকে গ্রুপ সি গ্রুপ ডি 2016 চাকরিহারা গত 7 মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে, তারা আজকে পথে নেমেছেন। সল্টলেকে এই মুহূর্তে তিনটে মিছিল। দীর্ঘ 10 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর আমরা কোনোভাবে একটা এক্সাম দিতে পারলেও 2023-এ, কিন্তু আজকে 2024 এবং 25 সেনাগত হতে যায়। প্রায় 2.5 বছর এবং 3 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার সত্ত্বেও আমরা রেজাল্টের মুখ দেখতে পাচ্ছি না এবং আমরা আমাদের ফাইনাল প্যানেল এখনো কমিশন প্রকাশ করেনি। সেখানে 9, 10 এবং 11, 12-এ কোনো কেস নেই, কোনো লিগাল অব্লিগেশন নেই, লিগাল কমপ্লিকেশন নেই। তা সত্ত্বেও কমিশন রেজাল্ট বার করছে না এবং প্রাইমারি এবং আপার প্রাইমারি সেকশনের আমরা রেজাল্ট চাই এবং 19টা যে সাবজেক্টের এখনো রেজাল্ট আউট হয়নি সেগুলো অন স্পট আমরা প্যানেল চাই। আমরা বিকাশ ভবনে এসেছি কারণ আমাদের মাদ্রাসা সার্ভিস, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে আমাদের এটাই দাবি যে আমাদের নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা হয়েছিল, মেন পরীক্ষা হয়েছে, ইন্টারভিউ হয়েছে, রিভেরিফিকেশন হয়ে গেছে, তারপরে আমাদের এখনো 19টা সাবজেক্টের প্যানেল বের করা হয়নি। তাই আমরা অন দ্য স্পট এখনই এই মুহূর্তেই আমরা প্যানেল চাই। সল্টলেক জুড়ে এই মুহূর্তে তিনটে মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং একেবারে নতুন যে চাকরি প্রার্থী যারা ইতিমধ্যেই পরীক্ষা দিয়েছেন, কেন চাকরি হারাদের 10 নম্বর বাড়তি দেওয়া হবে, তাহলে তারা তো পিছিয়ে পড়ছেন। এই দাবি নিয়ে তারা আজকে পথে নেমেছেন। তারা কিন্তু একেবারে পুলিশি বাধায় এই মুহূর্তে আটকে রয়েছেন। কৃষ্ণেন্দু রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কৃষ্ণেন্দু, কোথায় বাধা পেলেন এরা, কোথায় আটকে রয়েছেন? দেখো, প্রথমেই বলি যে করুণাময়ী থেকে তারা এই মিছিল শুরু করেছিলেন এবং এরা সেকেন্ড SLSTর যারা পরীক্ষা দিলেন কিছুদিন আগে 7 এবং 14 তারার পরীক্ষার্থী এবং ফ্রেশ ক্যান্ডিডেট নতুন পরীক্ষার্থী, তারা মিছিল করে বিকাশ ভবন যাওয়ার কথা ছিল এবং বিকাশ ভবনের অনেক আগেই পুলিশ তাদের বাধা দেয়, কিন্তু পুলিশি বাধা টপকে তারা কিন্তু বিকাশ ভবনের সামনের দিকে এগিয়ে আসে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি ময়ূখ ভবন, ডান দিকে ময়ূখ ভবন এবং সামনেই জলসম্পদ ভবন, তারপর বিকাশ ভবন, অর্থাৎ বিকাশ ভবনের ঢিল ছড়া দূরত্বে তারা চলে এসছেন এবং পুলিশ কোনোভাবে তাদের ভেতরে ঢুকতে দিতে রাজি নন। তারা পুলিশের সঙ্গে বচসা করে কার্যত এগিয়ে গিয়ে বাধা টপকে এই পর্যন্ত এসছেন। আমরা সেই ছবি দেখছি। আপাতত বিশাল সংখ্যক পুলিশ, আমাদের ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবি দেখাতে, বিশাল সংখ্যক পুলিশ, বিধাননগর কমিশনারেটের পুলিশ তারা কিন্তু আটকে দিয়েছেন। এখান থেকে তারা ভেতরে ঢুকতে দিতে কোনোভাবেই রাজি নন। অর্থাৎ সব মিলিয়ে যে ছবি আমরা দেখছি যে পুলিশের সঙ্গে এখনো কথাবার্তা চলছে, কার্যত তর্কাতর্কি চলছে এবং সেখানে তারা 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 বলছেন যে এখান থেকে ভেতরে যেতে চান না। আমাদের সঙ্গে আলোচনা করে তারপর ভেতরে যেতে দিতে হবে। ওরা সিলেক্ট করবে, ওরা যাবে, এটা আমরা মানবো না। আমরা আলোচনা করছি, আমরা সবাই এখানে আসছি, কুচবিহার থেকে এখানে আসছি। কুচবিহার থেকে কলকাতা দূরত্ব 650 কিলোমিটার। আমরা এখানে রোদে না খেয়ে আসছি। সংবিধানের একটা দাবিকে ভায়োলেট করছে। সংবিধানের একদম পরিষ্কার 16 নম্বর ধারায় বলা আছে কোনো ভারতীয় নাগরিককে বঞ্চিত করা যাবে না। 9 বছর ধরে অনেক ডেপুটেশন হয়েছে, অনেক কিছু হয়েছে, সরকার রিক্রুটমেন্ট করে নাই। এবারও যদি করাচ্ছে নতুনদের জন্য 1 ফোঁটা কোনো রকম ইনক্রিজ করানো হয় নাই। যদি 10 নম্বর ওদেরকে দেওয়া হয়, আমরা নতুনরা কি করব? আমরা 9 বছরের জন্য 35,000 সিট নিয়ে যাচ্ছি। 1 লাখ করতে হবে, মিনিমাম 1 লাখ, আর 10 নম্বর অবশ্যই শূন্যপদ বাড়ানোর দাবিও কিন্তু জানাচ্ছেন এই চাকরি প্রার্থীরা। কৃষ্ণেন্দু, ধন্যবাদ। জেলাম তোমাকেও ধন্যবাদ।
চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজে। গতকাল এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু পর্যবেক্ষণে বলেন, অনিকেত মাহাতো সহ 3 জন চিকিৎসকের ক্ষেত্রে এসওপি মানা হয়নি। রাজ্য সরকার এর কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যাও দিতে পারেনি। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজেই। তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানো যাবে না। অবিলম্বে তাকে আরজিকর মেডিকেলে পোস্টিং দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আদালতে বড় সড় ধাক্কা খেল রাজ্য সরকার। শেষ হাসি হাসলেন চিকিৎসক অনিকেত মাহাতো। একটা অনিয়ম, অস্বচ্ছতার বাতাবরণ তৈরি করেছিল, যার বিরুদ্ধে আমাদের লড়াই। তাহলে সেই জয় আজ শুধুমাত্র যে আমার একার জয় তা নয়, সিনিয়র রেসিডেন্ট যারা এই ফিল্ডে কাজ করেছেন, এই ফিল্ডের মধ্য দিয়ে আসবেন, তাদের সবার ক্ষেত্রেই এই জাজমেন্ট একটা জায়গায় জুরিসডিকশনের প্রশ্নে বিচারে দীর্ঘসূত্রিতায় ফেলার বারবার চেষ্টা করেছে রাজ্য প্রশাসন। আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতোর অভিযোগ ছিল, কাউন্সেলিং এর সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে তার নাম ছিল আরজিকর মেডিকেল কলেজে, কিন্তু পোস্টিং অর্ডারে জায়গা বদলে করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ। 2025-এর 27 মে এই পোস্টিং সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। অনিকেত মাহাতো দাবি করেন তার র্যাঙ্ক 24। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানাস্থেশিয়া বিভাগে 4টি শূন্য পদ রয়েছে। তার মধ্যে একটি শূন্য পদে মেধা তালিকায় অনিকেত মাহাতোর আগে থাকা একজন চিকিৎসককে নিয়োগ করা হয়েছে। 2টি শূন্য পদে 26 এবং 34 র্যাঙ্ক করা 2 চিকিৎসককে নিয়োগ করা হয়েছে, অথচ অনিকেত মাহাতো নিয়োগ পাননি। এরপরই রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি। বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসু পর্যবেক্ষণে বলেন, 871 জনের মধ্যে 869 জনের পোস্টিং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনেই হয়েছে, কিন্তু অনিকেত মাহাতো সহ 3 জন চিকিৎসকের ক্ষেত্রে এসওপি মানা হয়নি। রাজ্য সরকারের কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি। এসওপি তৈরিই করা হয় যাতে প্রত্যেকে সমানাধিকার পান। এসওপিকে মান্যতা না দিয়ে রাজ্য সরকার সংবিধানের 14 নম্বর ধারা অমান্য করতে পারে না। অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে যে কোনোভাবে আটকানো যাবে বা কোনোভাবে দীর্ঘসূত্রিতার জালে ফেলে দেওয়া যাবে, ন্যায় বিচারের আন্দোলনকারীদের ভয় দেখিয়ে নানান পুলিশি হ্যারাসমেন্ট এখনও চলছে, সেই জায়গা থেকে যে কোনোভাবে একে আটকানো সম্ভব, এই জায়গা সম্ভব নয়। আমি এই লড়াইয়ে প্রথম দিন থেকে ছিলাম। সেই অন্যায়কে অন্যায় বলতে পারার এই লড়াইয়ে একটা জয়যুক্ত এলো। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরকে ডিরেকশন দেওয়া হয়েছে যে যাতে উনি ইমিডিয়েটলি জয়েন করেন আরজিকরে। অনিকেত মাহাতোর জয়, সরকারের ধাক্কা, শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। হাইকোর্ট কেন দিয়েছেন আমরা জানি না, আমরা এইটুকুনি জানি প্রত্যেকের ক্ষেত্রেই বদলি নির্দেশ দেওয়ার অধিকার আছে এবং এরা স্থায়ী কর্মী নয়। কলকাতা হাইকোর্টে আজকে অনিকেত মাহাতোর যে জয়, এই জয় আগামী দিনে অভয়ার ন্যায় বিচারের যে আন্দোলন, সেই আন্দোলনকে আরও শক্তিশালী করবে, আরও ত্বরান্বিত করবে এবং যারা আন্দোলনকারী তাদের মধ্যে সাহস যোগাবে। আরও 2 আন্দোলনকারী চিকিৎসক দেবাশিস হালদার এবং আশফাকুল্লাহ নাইয়ার মামলা কলকাতা হাইকোর্টে চলছে। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। খারিজ হলো ইডির আবেদন। বহাল থাকলো কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের অন্তর্বর্তী জামিনের নির্দেশ। তবে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য ইডিকে অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার এবং শুক্রবার কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ইডির দপ্তরে উপস্থিত হতে হবে। পুজোর মুখে বড় সড় স্বস্তি কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের। কারামন্ত্রীকে হেফাজতে পেল না কেন্দ্রীয় এজেন্সি ইডি। খারিজ হলো তাদের আবেদন। বহাল থাকলো কারামন্ত্রীর অন্তর্বর্তী জামিনের নির্দেশ। তদন্তে ইডির দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তুললেন বিচারক। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে প্রায় 13 কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ করে ইডি। এই নিয়ে ইডির বিশেষ আদালতে শুনানি শেষ হয় শনিবার। শুনানিতে কারামন্ত্রীকে হেফাজতে নেওয়ার জোরালো সওয়াল করে কেন্দ্রীয় এজেন্সি। শেষ অবধি চন্দ্রনাথ সিংহের ভাগ্যে কি রয়েছে? ইডি কি তাকে হেফাজতে পাবে, নাকি কারামন্ত্রী বাইরেই থাকবেন, তা নিয়ে চড়ছিল জল্পনা, গুঞ্জন। এই অবস্থায় বুধবার ইডির বিশেষ আদালতে বিচারক নির্দেশে বলেন, চন্দ্রনাথ সিংহকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি। ইডির তদন্ত নিয়েও প্রশ্ন তুললেন বিচারক। প্রায় 1.5 বছর আগে 2024-এর 22শে মার্চ চন্দ্রনাথ সিংহের বাড়িতে তল্লাশি চালিয়ে 41 লক্ষ টাকা উদ্ধারের দাবি করেছিল ইডি। তারপর চার্জশিট জমা দেয় তারা। বুধবার বিচারক প্রশ্ন করেন, টাকা উদ্ধারের পর চার্জশিট দিতে এত দেরি কেন হলো ইডির? বিচারক আরও বলেন, ইডি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের উপর গুরুত্ব দিলেও তদন্ত দ্রুত শেষ করতে যথেষ্ট পদক্ষেপ করেনি। তল্লাশিতে টাকা উদ্ধারের এতদিন পর চার্জশিট জমা দেওয়ার বিষয়টি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের যুক্তিতে সায় দেয় না। মনে হয় না যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন আছে। তবে তদন্তের স্বার্থে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য ইডিকে অনুমতি দেওয়া হচ্ছে।
25 ও 26 সেপ্টেম্বর কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ইডির দপ্তরে উপস্থিত হতে হবে। ইডি তাকে বিকেল 5টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবে। প্রয়োজন মনে করলে তারপরেও তাকে ডাকা যেতে পারে। 7 days ED custody prayer করা হয়েছিল from the part of the ED that has been rejected. কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের নথি জমা দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারক। আমি প্রথম থেকে সহযোগিতা করে এসেছি, নথি তো আমাকে যেটা চেয়েছিল আমি সবই দিয়েছি। কালকে আমি যাই, তারা কি চাইছেন দেখি। আমি জানি না যে আমি কি অন্যায় করেছি, হয়তো টেকনিক্যাল কিছু ভুল থাকতে পারে। আমার পরিবারের যে জমি আছে সেটা আমার ফ্যামিলির বাইরে কোনো জমি আমি বলিনি। ফ্যামিলির বাইরেও আমি জমি চাষ করি, কিন্তু সেগুলো আমি বলিনি। আমার মনে হয় ইডির উচিত আপার কোর্টে যাওয়া। বৃহস্পতিবার ইডির দফতরে হাজিরা দেবেন বলে জানিয়েছেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। প্রকাশ সিনহা, আবির দত্ত, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।